দিল্লির সিংহাসন তখন টালমাটাল, বলা যায় একদম বিশৃঙ্খলার শেষ সীমায় দাঁড়িয়ে। আর এই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই উঠে আসবেন এমন একজন শাসক, যিনি তার চরম নির্মমতা দিয়েই ফিরিয়ে আনবেন শৃঙ্খলা। এটা এক দাসের সুলতান হয়ে ওঠার গল্প, যিনি রক্ত আর লোহা দিয়ে এক নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করবেন। ইতিহাসে তিনি পরিচিত হবেন সুলতান গিয়াসউদ্দিন বলবন নামে। সময়টা ছিল ১৩ শতকের মাঝামাঝি। মহান সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লি সালতানাত যেন ভেঙে পড়ছিল। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানির কথায় অবস্থা এতটাই খারাপ ছিল যে শাসকের ভয়ে মানুষের মন থেকে পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল। আমির ওমরারা যা খুশি তাই করছিলেন, রাজকোষ প্রায় শূন্য, আর খোদ রাজধানীতেই চলছিল অরাজকতা। কিন্তু অনেক সময় এই চরম বিশৃঙ্খলার মধ্যে থেকেই জন্ম নেয় তার সমাধান। একজন প্রাক্তন দাস, একজন দাস গিয়াসউদ্দিন বলবন উঠে দাঁড়াবেন আর রক্ত ও লোহার আঁচড়ে সাম্রাজ্যের ভাগ্যটা নতুন করে লিখবেন। বলবন মানে একজন দাসের সুলতান হয়ে ওঠার এই গল্পটা সত্যি বলতে প্রায় অবিশ্বাস্য। এটা এমন এক যাত্রা যেখানে পথের প্রতিটি বাঁকে অসম্ভবকে সম্ভব করা হয়েছিল। তার জীবনের শুরুটা কিন্তু বাহাউদ্দিন নামে হয়েছিল, এক সাধারণ যুবক যাকে মঙ্গলরা ধরে নিয়ে গিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করে দেয়। কিন্তু দিল্লির সুলতান ইলতুৎমিশের জহুরির চোখ ঠিকই চিনে নিয়েছিল তাকে। সামান্য একজন জলবাহকের কাজ থেকে শুরু করে নিজের অসাধারণ বুদ্ধি আর কূটনীতির জোরে তিনি হয়ে ওঠেন সুলতানের সবচেয়ে কাছের মানুষ। আর তার সেরা চালটা ছিল নিজের মেয়ের সাথে সুলতানের বিয়ে দেওয়া। এর ফলে তিনি নায়েব-ই মামলাকাত বা উপশাসকের পদ পান, যা তাকে পর্দার আড়ালের আসল শাসকে পরিণত করে। তো যখন তিনি সিংহাসনে বসলেন, হাতে যে রাজ্যটা পেলেন সেটার অবস্থা ছিল ভয়ঙ্কর। আমির ওমরাদের ঔদ্ধত্য ছিল আকাশ ছোঁয়া, রাজকোষ একদম খালি, আর রাজধানীর দরজাতেই লুটতারাজ, মানে পুরোপুরি আইনহীনতার রাজত্ব। এই সব সামলানোর জন্য একজন লৌহকঠিন শাসকেরই দরকার ছিল। বলবন খুব ভালোভাবেই বুঝেছিলেন, নতুন কোনো এলাকা জয় করার আগে তার প্রথম কাজ হল সুলতানের ক্ষমতা আর আসল মর্যাদাটা কি সে ধারণাটাকে আবার প্রতিষ্ঠা করা। আর এই কাজটা তিনি করলেন একটা অসাধারণ তত্ত্ব দিয়ে, জিল-ই-ইলাহি, মানে পৃথিবীতে ঈশ্বরের ছায়া। এর সোজা মানে হল সুলতান কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন। তিনি সরাসরি ঈশ্বরের প্রতিনিধি, তাই জবাবদিহি করবেন শুধু ঈশ্বরের কাছেই। এই ঐশ্বরিক অধিকারকে আরও মজবুত করতে তিনি নিজেকে পারস্যের পৌরাণিক বীর আফরাসিয়াবের বংশধর বলেও দাবি করা শুরু করেন। ফলে বংশমর্যাদা আর ঐশ্বরিক ক্ষমতা দুই দিক থেকেই তিনি নিজেকে অজেয় প্রমাণ করলেন। তিনি তার দরবারকে রীতিমতো একটা ভয় আর শ্রদ্ধার মঞ্চ বানিয়ে ফেললেন। চালু করলেন কঠোর পারস্য প্রথা, যেমন সিজদা, মানে সুলতানের সামনে একেবারে মাটিতে শুয়ে পড়ে সম্মান জানানো, আর পাইবেস, মানে সুলতানের পা চুম্বন করা। তার দরবারে হাসি ঠাট্টা করাও নিষিদ্ধ ছিল। আর সুলতান নিজে সবসময় লম্বা, ভয়ঙ্কর চেহারার দেহরক্ষীদের দিয়ে ঘেরা থাকতেন, যা তার ক্ষমতার একটা প্রতীক হয়ে উঠেছিল। এবার আসা যাক বলবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের কথায়, চাহালগানি বা ৪০ চক্র। এই ৪০ জন তুর্কি কৃতদাস অভিজাতদের শক্তিশালী একটা দল, যারা দশকের পর দশক ধরে দিল্লির সিংহাসনকে নিজেদের হাতের পুতুল বানিয়ে রেখেছিল। আর এখানেই বলবনের আসল বুদ্ধিমত্তা। তিনি তো একসময় নিজেই এই দলের সদস্য ছিলেন, তাই তিনি খুব ভালো করেই জানতেন যে এরাই তার ক্ষমতার পথে সবচেয়ে বড় বাধা। তিনি সিদ্ধান্ত নিলেন এই চক্রকে একে একে পুরোপুরি ধ্বংস করে ফেলবেন। ক্ষমতা থাকবে শুধু একজনের হাতে, আর তিনি হলেন বলবন নিজে। আর তাদের দমনের জন্য তিনি যে পথ নিলেন তা ছিল এক কথায় নির্মম। যেমন ধরুন, বাদায়ুনের গভর্নর মালিক বাগবাগ একজন চাকরকে মেরে ফেলার অপরাধে তাকে সবার সামনে চাবুক মেরে হত্যা করা হলো। আবার হাইবাত খান নামে আরেক গভর্নরকে মদ্যপ অবস্থায় একজনকে খুন করার জন্য ৫০০ বার বেত মারা হয়। এমনকি বাংলায় বিদ্রোহ দমনে ব্যর্থ হওয়ায় গভর্নর আমিন খানকে শহরের প্রধান ফটকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। বলবন এতটাই কঠোর ছিলেন যে নিজের অত্যন্ত প্রভাবশালী চাচাতো ভাই শেরখানকেও তিনি বিষ দিয়ে হত্যা করতে দুবার ভাবেননি। তার কাছে বার্তাটা খুব পরিষ্কার ছিল, কেউই আইনের ঊর্ধ্বে নয়। আচ্ছা, প্রশ্ন হলো, এত বড় একটা সাম্রাজ্য তিনি একা নিয়ন্ত্রণ করতেন কিভাবে? এর পেছনের আসল শক্তি ছিল তার গুপ্তচর ব্যবস্থা, যাদের বলা হতো বারিদ। এই গুপ্তচরদের নেটওয়ার্ক সারা সাম্রাজ্যে ছড়িয়েছিল, আর তারা সরাসরি সুলতানের কাছে খবর পাঠাত। ফলে কোনো ষড়যন্ত্র বা কোনো অন্যায় কাজই তার নজর এড়াত না। এই ব্যবস্থাটা কর্মকর্তাদের মনে রীতিমতো আতঙ্ক তৈরি করে রেখেছিল। অভিজাতদের শায়েস্তা করার পর
বলবনের নজর পড়ল রাজ্যের সাধারণ আইন শৃঙ্খলার দিকে, আর এই সমস্যার সমাধানের জন্য তিনি যে নীতিটা নিলেন তা ইতিহাসে রক্ত ও লৌহ নীতি নামে পরিচিত এবং কুখ্যাত। যেমন ধরুন দিল্লির একেবারে দোরগোড়ায় থাকা বিদ্রোহী মেয় উপজাতিদের কথা। তাদের দমন করতে তিনি যা করলেন তা এক কথায় ভয়ঙ্কর। জঙ্গল কেটে সাফ করে ফেলা হলো, হাজার হাজার বিদ্রোহীকে হত্যা করা হলো, আর সেই জায়গাগুলোতে আফগান সৈন্যদের জন্য দুর্গ তৈরি করা হলো। হ্যাঁ, শান্তি ফিরে এসেছিল ঠিকই, কিন্তু তার জন্য অনেক রক্ত ঝরাতে হয়েছিল। কিন্তু বলবনের শাসনের সবচেয়ে বড় পরীক্ষাটা কিন্তু তখনও বাকি ছিল, আর সেটা এলো এমন একটা প্রদেশ থেকে যাকে ডাকা হতো বিদ্রোহের শহর বলে। হ্যাঁ, আমি বাংলার কথাই বলছি। বাংলার গভর্নর তুহরিল খান হঠাৎ করে নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করে বসলেন। এটা ছিল সরাসরি বলবনের ক্ষমতার প্রতি একটা বিরাট চ্যালেঞ্জ। বলবন সঙ্গে সঙ্গে একটা বিশাল সেনাবাহিনী পাঠালেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই রাজকীয় বাহিনী তুঘরিলের কাছে শোচনীয়ভাবে হেরে গেল। পরিস্থিতি আরও খারাপ হলো যখন দ্বিতীয় সেনাবাহিনীও পরাজিত হল। শুধু তাই নয়, অনেক সৈন্য দল বদলে তুঘরিলের সাথে যোগ দিল। মানে বলবনের সম্মান তখন প্রায় ধুলোয় মিশে যাওয়ার জোগাড়। এইবার বলবন আর কাউকে বিশ্বাস করলেন না। ভাবুন একবার, ৮০ বছর বয়সে এই বৃদ্ধ সুলতান ২ লক্ষেরও বেশি সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে নিজে চললেন বাংলার দিকে। এটার শুধু একটা বিদ্রোহ দমন ছিল না, এটা ছিল তার ব্যক্তিগত সম্মানের লড়াই। যুদ্ধটা চলেছিল প্রায় ৩ বছর। শেষে তুঘরিল ধরা পড়ল এবং তার শিরচ্ছেদ করা হলো। কিন্তু এখানেই শেষ নয়, বলবন একটা উদাহরণ তৈরি করতে চেয়েছিলেন। তাই তুঘরিলের সমর্থকদের লখনৌতির প্রধান সড়কের পাশে লাইনে দাঁড় করিয়ে প্রকাশ্যে ফাঁসি দেয়া হলো। এটা ছিল সন্ত্রাসের এক চরম প্রদর্শনী, যাতে ভবিষ্যতে আর কেউ বিদ্রোহ করার সাহস না পায়। তো বলবন শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, এটা সত্যি, কিন্তু এর জন্য যে মূল্য দিতে হয়েছিল তা কি খুব বেশি ছিল? তার এই লৌহ শাসনের উত্তরাধিকার আসলে কতটা টেকসই ছিল? এত ক্ষমতা, এত নিয়ন্ত্রণ, কিন্তু ভাগ্যের কাছে অনেক সময় মানুষ অসহায় হয়ে পড়ে। ১২৮৫ সাল এক মঙ্গল আক্রমণের বিরুদ্ধে লড়তে গিয়ে বলবনের সবচেয়ে প্রিয় পুত্র এবং তার উত্তরাধিকারী শাহজাদা মোহাম্মদ মারা গেলেন। এই একটা ঘটনায় যেন সেই লৌহ কঠিন সুলতানকে ভেতর থেকে একেবারে ভেঙে দিল। তাহলে তার শাসনের হিসাবটা কি দাঁড়ায়? একদিকে দেখুন, তিনি রাজ্যে শৃঙ্খলা ফিরিয়েছেন, ক্ষমতাকে এক জায়গায় এনেছেন, মঙ্গলদের রুখে দিয়েছেন। কিন্তু অন্যদিকে তিনি সমস্ত দক্ষ তুর্কি অভিজাতদের শেষ করে দিয়েছেন, অতুর্কিদের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন, আর এমন একটা ক্ষমতার শূন্যতা তৈরি করেছেন যার ফল হল তার মৃত্যুর কিছুদিনের মধ্যেই তার তৈরি রাজবংশ ভেঙে পড়ল। দিল্লিতে তার সমাধির ধ্বংসাবশেষ আজও আছে। জানেন, একসময় এর নাম ছিল দারুল আমান, মানে আশ্রয়ের ঘর। কি অদ্ভুত, তাই না? এখান থেকে একটা প্রশ্ন উঠে আসে, তিনি একটা লোহার সাম্রাজ্য তো গড়লেন, কিন্তু সেই লোহা কি তার মুনিবকে ছাড়া টিকে থাকতে পারত?